আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম মত পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ। মত পার্থক্য থাকলেও শত্রুতা নেই কারো বিরুদ্ধে। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের আগে উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি অনেক গণমাধ্যমে যা বলা হচ্ছে তা নিয়ে ফারাক রয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সত্য আর আমরা কোনদিন দেখব না। আমরা বর্তমানে দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেন একাধিক ধর্মীয় নেতা এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মধ্যে মত পথের ভিন্নতা থাকলেও পরিবারের মতো সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবরের পর সবাইকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, পূজা তাই জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। প্রধান উপদেষ্টা বলেন, এখন নতুন করে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, অথচ এসব তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না। এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করবো। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না। এর আগে বুধবার একই স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ নেই, সকল ধর্মের মানুষ শান্তিতে আছে জানিয়ে ধর্মীয় নেতারা বলেছেন, পরাজিত শক্তি তাদের হীন স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। আর উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও তাদের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপ শেষে ধর্মীয় নেতারা জানান, দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, কারো অপপ্রচার কিংবা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তারা। আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথায় আমরা প্রচার করব, এটা ভালো দিক।
আমরা সেটাই আমরা প্রচার করি। আমরা এটাকে ভালোবাসি। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার ভয়ের সংস্কৃতিতে বিশ্বাস করে না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের সকল নাগরিক যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে সেজন্য ধর্মীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ঐক্যবদ্ধ থাকলে কারো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলেও জানান তিনি। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় সম্প্রীতি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী সোমবার ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ ২৮ রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে এ কথা জানান। ইইউর সব সদস্য দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্ক আরও সুসংহত করবে বলে জানান তিনি। মুখপাত্র বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ বাংলাদেশের সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবেশী দেশ নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে। তাদের এই তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালু স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল অপশক্তি ও পরিবেশগত আগ্রাসন মোকাবেলায় দেশের মানুষ ও সরকারকে একসাথে কাজ করতে হবে। পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে। লোয়ার রাইবেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে, মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশে অস্থিতিশীল ঘটনার জন্য ভারতের আশ্রয়ে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই দায়ী করেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকতে
ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এই আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। ভারত তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগকে হিন্দু বিদ্বেষী দল আখ্যায়িত করে বিজন কান্তি সরকার বলেন, দলটি ক্ষমতায় থাকার সময় কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়নি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের একটি অংশ ভুল বুঝে চিন্ময়ের পক্ষ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। নূর হোসেনের রিপোর্ট। মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে অনুসন্ধানী সাংবাদিকতা কনক্লেভ এবং নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অনুকূল পরিবেশ আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উষ্মা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিকরা। এটা পয়সা ছাড়া হয় না, কেবলমাত্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। তো এই বেতনে এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, এটাতে সংবাদ কর্মীদের কাছ থেকে খুবই ভেতরে গিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা কঠিন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচকরা ভারতীয়দের মিথ্যাচার প্রতিরোধে দেশের গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন, সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতা সহ অন্যান্য ক্ষেত্রে বাস্তব পরিবর্তন কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি নানা উপকরণের বিষয়ে যে গবেষণা হয় তা কৃষকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়কে আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্ম গেটে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা কৃষি উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। বলেন, নদী ভাঙনের পাশাপাশি কৃষি জমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাই মাটির উর্বরতা রক্ষা করতে হলে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া আগামী সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলেও জানান কৃষি উপদেষ্টা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে আরও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে এই হার বেড়েছে প্রায় 14%। তবে স্বস্তির খবর হলো, রপ্তানি আয়ের প্রায় 16% বেড়ে $11 বিলিয়ন দাঁড়িয়েছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.39%। যদিও গেল অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.66%।
অন্যদিকে মার্কিন ডলারের সংকট সহ বিভিন্ন সমস্যাকে পাশ কাটিয়ে রপ্তানি আয়ের পরিমাণ বাড়ছে। বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের ৮০% আসে তৈরি পোশাক থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ওভেন পোশাক রপ্তানি 20% ও নিটওয়্যার রপ্তানি 12.8% বেড়েছে। এছাড়া নভেম্বরে হিমায়িত ও সাধারণ মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যের রপ্তানিও বেড়েছে। নবম প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট 2024-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 1 ডিসেম্বর থেকে 4 দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে 85 জন প্রফেশনাল গলফার ও 15 জন অ্যামেচার এবং 7 জন লেডি গলফার সহ মোট 107 জন গলফার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় টুর্নামেন্টের স্পন্সর প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।